সদ্যবিলুপ্ত কুড়িগ্রামের দাসিয়াছড়া থেকে শুরু হলো স্মার্ট কার্ড বিতরণ। পর্যায়ক্রমে দেওয়া হবে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে। অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত অনুযায়ী ভবন নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। অর্থের অভাবে বিপাকে ১৫০০ প্রতিষ্ঠান। দালাল ও বহিরাগতদের দৌরাত্মে বেশিরভাগ সরকারি হাসপাতালের বহির্বিভাগে বিড়ম্বনার শিকার রোগী ও স্বজনরা। বাণিজ্যিক উদ্দেশ্যের বিরুদ্ধে চলছে অভিযান। এবং নড়াইলের লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের যোগসাজশে জিআরটিআর সহ বিভিন্ন প্রকল্পের টাকা লুটের অভিযোগ। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল এলাকায় দাসিয়াছড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা শুরু হয়েছে আজ। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ স্মার্ট এ পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করার কথা রয়েছে। চলতি বছরের 10 থেকে 16 জুলাই পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে পরিচয়পত্রের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরি শেষ হয়েছে। আজ নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এদিকে ছিটমহল বিনিময় সম্পন্ন হওয়ার পর অধিবাসীদের দ্রুত বাংলাদেশি নাগরিকত্ব প্রদান ও জাতীয় স্মার্ট পরিচয়পত্র প্রদানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা অতি দ্রুততর সময়ে নাগরিকত্ব পেয়েছি এবং সেই সাথে আমরা ভোটার আইডি কার্ড পাচ্ছি এবং বাংলাদেশে যে স্মার্ট কার্ড বিতরণ হবে সেটি সর্বপ্রথম মাঠ পর্যায়ে দাসিয়াছড়ায় সেটি আমাদের মাঝে বিতরণ করা হচ্ছে। তাই আমরা অত্যন্ত আনন্দিত। ভোটারদের মাঝে এই আইডি কার্ড বিতরণের কর্মসূচি শুরু হবে। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার বিন্দু উপস্থিত থাকবেন। দর্শক, কার্ড বিতরণের খবরাখবর জানাতে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। এছাড়া কুড়িগ্রামের দাসিয়াছড়ায় আছেন রাশেদ লিমন। স্মার্ট কার্ড বিতরণের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যাচ্ছি জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যে উন্নত মানের ভোটার আইডি কার্ড, জাতীয় নাগরিকদের যে পরিচয়পত্র, সেই স্মার্ট কার্ড বিতরণ আজকে সকাল 10:30টা থেকে কিন্তু এই রাজধানীর দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন দুটি এলাকা এবং কুড়িগ্রামের দাসিয়াছড়া যে ছিটমহলটি রয়েছে সেখানে একযোগে এই স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। তো ইমতিয়াজ, আসলে যে বিষয়গুলো স্মার্ট কার্ড বিতরণের ক্ষেত্রে লক্ষ্য ভোটার বা নাগরিককে যে বিষয় অনুসরণ করতে হবে সেটি হচ্ছে যে এই পরিচয়পত্রটি আগে ছিল, অর্থাৎ করা যে কাগজের পরিচয়পত্রটি ছিল সেটি নিয়ে এই যেখান থেকে বিতরণ, অর্থাৎ এই সিদ্ধেশ্বরী কলেজ থেকে আজকে হচ্ছে 4টি এলাকার আসলে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে এবং 4000 স্মার্ট কার্ড আজকে সারাদিনে দেয়া হবে। সেক্ষেত্রে যে যে এলাকায় যেদিন বিতরণ করা হবে সেই এলাকার ভোটাররা তারা এই কেন্দ্রগুলোতে এসে যে ভোটার আইডি কার্ডটি রয়েছে, জাতীয় পরিচয়পত্রটি রয়েছে, সেই পরিচয়পত্রটি এখানে জমা দিবেন এবং টোকেন সংগ্রহ করতে হবে। টোকেন সংগ্রহ করে তারপর আপনি যে ডিভাইসগুলো দেখছেন, আসলে যার যে ডিভাইসগুলোর মাধ্যমে হাতের 10 আঙ্গুলের যে ছাপ নেওয়া এবং চোখের যে আইরিশ রয়েছে, ইতোমধ্যে আসলে এটা আমরা জানিয়ে দিয়েছিলাম দর্শকদের। চোখের আইরিশগুলো এখানে মাধ্যমে এখানে 10 আঙ্গুলের ছাপ দেওয়ার পরই কিন্তু স্মার্ট কার্ডটি নাগরিককে দেওয়া। এখানে কোনো ধরনের বা নাগরিক বিড়ম্বনা যে বিষয়গুলো থাকে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত নেই। খুব স্বাভাবিকভাবে সকাল থেকে স্মার্ট বিতরণ শুরু হয়েছে। এছাড়া যে বিষয়গুলো আসলে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে, দর্শক আপনারা এই জাতীয় পরিচয়পত্রের বিষয়ে 20 নাম্বার কল হয়েছে, তারা আসলে আপনার পরিচয়পত্রে স্মার্ট কার্ড বিতরণের যাবতীয় খবরাখবর
জুনায়েদ যেমনটা জানাচ্ছিলেন, ঢাকা থেকে দুই সিটি কর্পোরেশনের 2টি এলাকা থেকে আজ একযোগে দেওয়া হচ্ছে, ঠিক তেমনটাই কিন্তু আসলে এই কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়া থেকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। যদিও আনুষ্ঠানিকতা শুরু হয় নাই, তবে দুই জায়গার পরিস্থিতি দুই জায়গার কিন্তু একটু আলাদা। কারণ মূলত ঢাকা থেকে পূর্ব ঘোষণা দিয়ে জাতীয় স্মার্ট কার্ড দিলেও এখানে কিন্তু পুরোপুরি আনুষ্ঠানিকভাবে দেয়া হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে প্রধান নির্বাচন কমিশনার উনি আসবেন, আরো নির্বাচন কমিশনাররা আসবেন এবং তারা কিন্তু এসে এই দাসিয়াছড়াবাসীকে আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেবে। এর পাশাপাশি আসলে মূল যে বিষয়টি এই দাসিয়াছড়ার, যেখানে আসলে এই 68 বছর পরে এই এলাকার মানুষজন 68 বছর পরে তারা কিন্তু আসলে একটি স্বাধীন দেশের নাগরিকের আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে বা আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য একটি কার্ড হাতে পাচ্ছে এবং এই আবেগটা আসলে তাদের কাছে অনেক বেশি। এবং আমরা দেখেছি এখানে যে 50-60 ঊর্ধ্ব বছরের মানুষগুলো তারা কিন্তু আসলে কখনো তাদের এই জীবদ্দশায় কিন্তু তারা আসলে এ পর্যন্ত কোন দেশের নাগরিক বা কোন স্বাধীন দেশের নাগরিক হিসেবে তাদের পরিচয় দিতে পারেনি। এবং আপনি জানেন যে গত বছর জুলাইতে যখন এই ছিটমহল বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হলো, তখন থেকেই আসলে তারা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়ে আসছিল এবং তারা এজন্যই আসলে এটাই ছিল তাদের একটি সবচেয়ে বড় গৌরবের বিষয়, আনন্দের বিষয়। কিন্তু এই গৌরবে আসলে এই আনন্দে আসলে নতুন মাত্রা যোগ করছে আজ, কিন্তু কারণ তারা কিন্তু খুব বেশি দিন আগে এই ভোটার তালিকা হালনাগাদ হয়নি। মাত্র 3 মাস আগে জুলাই মাসের 2 থেকে 16 তারিখ পর্যন্ত এই এলাকায় ভোটার তালিকা হালনাগাদ হয়েছে এবং ঠিক তার 3 মাসের কিছু সময় পরেই তারা জাতীয় পরিচয়পত্র এবং সরাসরি তারা কিন্তু সরাসরি একদম এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পাচ্ছেন। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে মানুষগুলো এসেছেন, আমরা মানুষগুলোর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আসলে কেউ আমরা যেমনটি বলছিলাম যে 60 ঊর্ধ্ব মানুষটি যে আসলে এতদিন তার নিজের কোনো পরিচয় দিতে পারেনি, সেই মানুষটি আজকে তার একটি জাতীয় পরিচয়পত্র হাতে দিবে। স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য এলাকার মানুষের কাছে কিন্তু আসলে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি কিন্তু যতটি নিজের আইডেন্টিটির জন্য, তার চেয়েও কিন্তু বর্তমানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র এই স্মার্ট আইডি কার্ডটি যে পরিমাণ মানুষের কাজে লাগে, যে পরিমাণ প্রয়োজনীয় হয়ে উঠছে বা ক্রমেই এর প্রয়োজনীয়তা আরো বাড়বে, সেই প্রয়োজনীয়তা অনুভব করে কিন্তু আমরা দেখেছি অন্যান্য এলাকার মানুষজন আসলে তাদের কাছে এই কারণেই এই স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি স্মার্ট কার্ডটি গুরুত্বপূর্ণ। কিন্তু এই এলাকার মানুষের কাছে কিন্তু আসলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র শুধু একটি কার্ড না, তারা আসলে অনেকে কিন্তু জানেও না যে আসলে যে এই কার্ডটি দিয়ে তারা আসলে কি কোন ধরনের উপকার পাবেন বা কি কি কাজে তারা ব্যবহার করতে পারবেন, এই বিষয়ে তাদের কিন্তু আসলে এলাকার মানুষ খুব একটা ধারণা নেই। তাদের কাছে সবচেয়ে বড় বিষয় যেটি, তারা বাংলাদেশের নাগরিক হিসাবে, একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে নিজের পরিচয়টি প্রথমভাবে আসলে একটি কার্ডের মাধ্যমে নিজের আত্মস্বীকৃতি একটি পরিচয় পাচ্ছে এবং এটাই তাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। তো এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় নাই। প্রধান নির্বাচন কমিশনার এই কুড়িগ্রামে পৌঁছালেও তিনি কিন্তু আসলে এখনো সেই মূল ভেন্যুতে এসে পৌঁছেনি। তিনি আসলে আনুষ্ঠানিকভাবে এখান থেকে কার্যক্রম শুরু হবে এবং এখান থেকে এই ফুলবাড়িয়া উপজেলায় আজকে কালকে 900 জনকে আসলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। তো এই ছিল ফুলবাড়িয়ার থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। ইমতিয়াজ। দর্শক, আজ থেকে শুরু হয়েছে স্মার্ট জাতীয় কার্ড বিতরণের বিভিন্ন কর্মসূচি, আর সে খবরাখবর জানাতে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জুনায়েদ আল হাবিব এবং কুড়িগ্রামের দাসিয়াছড়া থেকে রাশেদ লিমন। চলে যাচ্ছি পরের খবরে। পোশাক শিল্পের উপর ইউরোপের আমেরিকান নজরদারি সংস্থা অ্যাকর্ড ও অ্যালায়েন্সের শর্ত অনুযায়ী ভবনের নিরাপত্তা এবং কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে বেশিরভাগ বড় তৈরি পোশাক কারখানা। তবে অর্থের অভাবে বিপাকে পড়েছে মাঝারি ও ছোট প্রায় 1,500 প্রতিষ্ঠান। এই সংস্কার কাজের জন্য জাইকা, আইএফসি, ইউএসএইড সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা স্বল্প সুদে ঋণ দিলেও নানা শর্তের বেড়াজাল এবং উচ্চ সুদের কারণে তা নিতে আগ্রহী হচ্ছে না সংশ্লিষ্ট কারখানাগুলো। এক্ষেত্রে সুদের হার 5% করার দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শুলি। রানা প্লাজার ধসের পর পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নয়নে নানা শর্ত জুড়ে দেয় ইউরোপ আমেরিকার ক্রেতা জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স, দেয় বিভিন্ন ধাপে সংশোধনের পরিকল্পনা।
বড় পোশাক কারখানাগুলো এক্ষেত্রে উতরে গেলেও মাঝারি ও ছোট পোশাক কারখানা সংস্কার কাজ থমকে যায় অর্থাভাবে, কারণ দাতা সংস্থাগুলোর দেওয়া ঋণের সুদ নানা ধাপে বেড়ে 10% দাঁড়ায়। ফলে শুধু জাইকা আইএফসির দেওয়া 500 কোটি টাকা ঋণের বড় অংশই পড়ে আছে অব্যবহৃত। আমরা একটা মহৎ উদ্যোগ নিয়েছি, সেফটি সিকিউরিটি এনশিওর করতে যাচ্ছি। সেখানেও অর্থ মন্ত্রণালয় 4%, বাংলাদেশ ব্যাংক 1% এবং অন্যান্য ব্যাংকগুলি সেখানে 4 থেকে 5% ইন্টারেস্ট বসিয়ে দিচ্ছে। প্রায় 2 বছর যাবৎ জাইকার এই ফান্ড এখানে পড়ে আছে। জাইকা দিয়েছে 0.5%, বাট বাকিরা যখন ভাগযোগ বসাই দিল তার মধ্যে, তখন এটা 10%-এর উপরে গিয়ে দাঁড়িয়েছে। এই ঋণ বিতরণের জন্য আইএফসি 5টি ব্যাংক নির্ধারণ করে দেয়। বিজেএমই নেতাদের মতে ক্রেতারা প্রকৃত অর্থে সহায়তা করতে চাইলে ঋণ প্রদানের শর্ত সহজ করতে হবে। 5টা ব্যাংকের মাধ্যমে এই টাকাটা অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো ওই 5টা ব্যাংকে তো আমাদের মেম্বার আছে দেখা যাচ্ছে মাত্র 200টা, কিন্তু ব্যাংক আছে তো 49টা। নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে সীমাবদ্ধ করে দেওয়া হয় তাহলে তো হবে না। এই ফান্ডটা বাংলাদেশ ব্যাংকে দিতে হবে এবং রিফাইন্যান্সের আওতায় আমাদের মেম্বাররা এটা নিতে পারবে। ব্যাংকের কর্মকর্তাদের দাবি সুদের হারই একমাত্র বাধা নয়, প্রক্রিয়াগত জটিলতার কারণে ঋণ নিতে পারছে না অনেক প্রতিষ্ঠান। প্রসেসটা যদি আপনি ছোট করা যায়, যত কম সময়ে আমার অডিট বলেন, কারেক্টিভ অ্যাকশন শেষ করা যাবে, তত তাড়াতাড়ি কাস্টমার আমাদের কাছে আসতে পারবে ফর লোন। এই সমস্যার সমাধানে অর্থ মন্ত্রণালয়ের গঠিত স্টিয়ারিং কমিটি ঋণের সুদের হার কমানোর সুপারিশ করলেও এখনো তা কার্যকর হয়নি। এই অবস্থার পরিবর্তন না হলে পাইপলাইনে থাকা এফডির 700 কোটি টাকা ও জাইকার দ্বিতীয় পর্যায়ে 268 কোটি টাকার ঋণও ব্যবহার হবে না বলে মত সংশ্লিষ্টদের। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত রোগীর চাপে বহির্বিভাগে সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতাল। বিড়ম্বনার শিকার রোগীদের অনেকে চলে যাচ্ছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, পরীক্ষা নিরীক্ষা নিয়ে হয়রানি এখনো বন্ধ হয়নি। তবে কর্তৃপক্ষের দাবি দালালদের দৌরাত্ম্য কমেছে অনেকটাই। স্বাস্থ্য অধিদপ্তরের আশ্বাস, উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসার সুযোগ বাড়িয়ে ঢাকায় রোগীর চাপ কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ডাক্তার আমার সাথে কোনো কথা না বলে জাস্ট আমাকে একটা তার কার্ড ধরা দিল এবং সে বললো আমার চেম্বারে যে দেখা করো। বলে যে এখানে নাকি এক্সরে রিপোর্ট সুন্দর হয় না, রঙিন করে উঠাইতে হবে, ডিজিটাল, এই জন্য বাইরে যেতে হবে। বিভিন্ন সরকারি হাসপাতালের আউটডোরে সেবা নিতে আসা রোগীদের অনেকেরই রয়েছে এমন অভিজ্ঞতা। তাদের মন্তব্য, সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত কেবল এক শিফটে বহির্বিভাগ খোলা থাকায় বেশ ভোগান্তিতে পড়েন তারা। সরকারি হাসপাতাল বন্ধ হয়ে গেছে, এখন গাড়ি থেকে নামবে শুনছি যে বন্ধ হয়ে গেছে, এখন আবার গাড়িতে যাবো, পল্টনে যাইতে হবে। ভিড় না থাকলে আর আগে চলে যেতাম, ভিড়টা দেখে আর কি দেরি হলো। ডাক্তাররা যখন বলে বাইরে করতে, তখন করতে হয় আর কি। বাইরে করলে তো বেশি টাকা লাগে, এখানে করলে তো কম টাকা লাগে। কর্তৃপক্ষ জানান, যেসব হাসপাতালে মাত্রাতিরিক্ত রোগী আসেন সেসব জায়গায় দ্বিতীয় শিফটেও চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিকেলের শিফটে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রোগ্রাম চালু করতে চাচ্ছি। আমাদের যা আছে ক্যাপাসিটি অনেক বেশি রোগী আছে। আপনি আমার একটা প্রশ্ন করুন, কোথাকার রোগী আসে? আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো এলাকার রোগীগুলো আসে। তো আমাদের আসলে এটা এক ধরনের আউটডোরে যেমন ওভারলোড, ইনডোরে ওভারলোড। ঢাকা মেডিকেল সহ অন্য 4টি জেনারেল হাসপাতালের বহির্বিভাগের ওপর চাপ কমাতে হৃদরোগ, কিডনি, অর্থোপেডিক, ইএনটি হাসপাতাল ও নিউরোসায়েন্স ইনস্টিটিউট সহ বিশেষায়িত হাসপাতালগুলোতে রোগীদের যেতে পরামর্শ দেন কর্তৃপক্ষ। এছাড়া ঢাকার উপকণ্ঠে আরও একটি জেনারেল হাসপাতাল চালু করার কথাও জানান তারা। পরিকল্পনারও পরিবর্তন হয়েছে, সরকার পর্যায়ক্রমে সমস্ত ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোকে কিন্তু আরএসি বেড করছে এবং তার সাথে কিন্তু আপনি যেখানে 3-4জন কনসালটেন্ট পোস্টিং ছিল সেখানে 17-18জন কনসালটেন্টকে নিয়োগ করেছে। যন্ত্রপাতির কৃত্রিম সংকট তৈরি করে ও বাণিজ্যিক উদ্দেশ্যে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের যে অংশে সবচেয়ে বেশি আমাদের দুর্নাম ছিল, আপনারা জানেন যে সরদি কমপ্লেক্স বা অ্যারাউন্ড এইদিকে এই ধরনের বেশি দুর্নাম ছিল। এখানে কিন্তু আমরা অলমোস্ট এখন বলতে পারি যে এই ধরনের এই দালাল বা এই ধরনের তারা লোকবল ভেঙে নেওয়া বা এগুলোকে কিন্তু আমরা অনেকটাকেই কন্ট্রোল নিয়ে আসতে পারছি। অফিস সময় ফাঁকি দিয়ে বা অফিস থেকে কোনো ফ্যাসিলিটিস নিয়ে তার এটা করার কোনো সুযোগ নাই। এই ধরনের যদি কোনো অভিযোগ কারো শুনে থাকে বা কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী যদি এই ধরনের ইনভলভ হয়ে থাকে, তাদের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে। বহির্বিভাগে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও তদারকি কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য রোগী ও স্বজনদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। নড়াইলের লোহাগড়ায় সরকারি প্রকল্পের টাকা লুটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল সরকারি কর্মকর্তাদের যোগসাজশে জিআরটিআর সহ বিভিন্ন প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছে। এই দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিন রানার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
2015-16 অর্থ বছরে লোহাগড়া উপজেলায় মানবিক সহায়তা প্রদানে 1310টি জিআর প্রকল্পের পাশাপাশি গ্রামের অবকাঠামো সংস্কারে 619টি টিআর ও 49টি কাবিটা প্রকল্প গ্রহণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, টিআর ও কাবিটা প্রকল্পের টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়নি। এছাড়া মাহফিল নামযজ্ঞের নামে আত্মসাৎ করা হয়েছে জিআর প্রকল্পের টাকাও। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহায়তায় প্রভাবশালী মহলে অর্থ হাতিয়ে নিয়েছে বলে দাবি স্থানীয়দের। তারা দুদক বরাবর অভিযোগপত্র জমা দিয়েছে। কোন প্রকল্পের কোন লোক আমরা চিনি না, কিন্তু পিআই সাহেব কিভাবে তাকে ডিও দিয়েছে জানি না। কোনো কাজ কোনো জায়গা হয়নি। যে সমস্ত পিআইসি যে নামগালা দিচ্ছে সম্পূর্ণ নামগালা ভুয়া নাম। একটা নাম দিচ্ছে রমজান আলী নামে, কাজী রমজান আলী, একটা নাম দিচ্ছে লালন। ওই নামে আমার নোয়াগ্রাম কোনো লোকই নেই। গন্ডক গ্রামে যেখানে কোনো হিন্দুই নাই, সেখানে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। এই ভয়াবহ দুর্নীতির সাথে যারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা চিহ্নিত এবং তাদের উপযুক্ত বিচার হোক। এদিকে অনিয়মের কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন সীমাবদ্ধতার কথা। এই যে এত প্রজেক্টের এত চাইলের বিষয়গুলো থাকে, আসলে আমার একার পক্ষে এতগুলো যাচাই করে দেখে বরাদ্দ স্বাক্ষর করা সম্ভব নয়। তবে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু অনিয়মের কথা আমরা জেনেছি, আমরা শুনেছি, এখানে এটা নিয়ে আলোচনাও হয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে দায়িত্ব দিয়েছি, এটা সে খুঁজে বের করে আমাদেরকে প্রতিবেদন দিবে। 2015-16 অর্থ বছরে নড়াইলের লোহাগড়া উপজেলায় 1978টি প্রকল্প বাস্তবায়নের জন্য মোট 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় বলে জানায় জেলা প্রশাসন। সময় সংবাদ, নড়াইল। এই সময় বাণিজ্যে আরো থাকছে। সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে বরগুনার সোনাকাটা ইকো ট্যুরিজম। বরাদ্দ না থাকায় মাসের পর মাস বন্ধ রয়েছে বন্যপ্রাণীদের খাদ্য সরবরাহ। বাংলাদেশ এখন উন্নয়নের সফল গল্প বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন রিলেশন কমিটির সদস্য কংগ্রেস ওম্যান গ্রেস মেং। দেশটি সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি ও উন্নতি লাভ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সুদৃঢ় বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কে এক আলোচনায় এই কথা বলেন গ্রেস মেং। এদিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর কখনোই 7% নিচে নামবে না এমন আশ্বাস দিয়ে একই আলোচনা সভায় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গত সপ্তাহে কুতুবদিয়ায় গভীর সমুদ্র বন্দর স্থাপনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিস্তুর পাঠান তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত দ্য ডেভেলপমেন্ট জার্নি অব বাংলাদেশ অ্যান্ড এনভিআরস রোল টু প্লে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেমিনারে যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস ফরেন রিলেশন কমিটির জ্যেষ্ঠ সদস্য কংগ্রেস ওম্যান গ্রেস মেং সহ প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আগামী 10 বছরই বাংলাদেশ থেকে দারিদ্র্য চিরতরে নির্মূল হবে। অভ্যন্তরীণ চাহিদা বাড়া মানেই হল দারিদ্র্য বিমোচন। দরিদ্রের কোনো চাহিদা থাকে না, যে দরিদ্র থেকে একটু উপরে ওঠে তার চাহিদা বেড়ে যায়, আর ওর চাহিদা বাড়লে সারা ইকোনমির অর্থনৈতিক চাহিদা বাড়ে, এবং সেটাই আমরা গত 60 বছরে এটাকেই আমরা আমাদের উন্নয়নের সবচেয়ে প্রধান কৌশল হিসাবে বিবেচনা করেছি। হলি আর্টিজানের মতো সন্ত্রাসী হামলা বাংলাদেশের চলমান অগ্রগতিতে অনেকটা বাধা সৃষ্টি করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্যতম বাধা এখন জঙ্গিবাদ। আমাদের এই প্রচেষ্টার একটিমাত্র প্রতিবন্ধক দেশে এই মুহূর্তে, সেটি হচ্ছে মৌলবাদ, ফান্ডামেন্টালিজম। কথাটা এসেছে, কিন্তু কথাটা আপনাদের সামনে আবার উপস্থাপন করা দরকার। কারণ ওই আর্টিজান রোডে যেটা হয়েছে কিছুদিন আগে জুলাই মাসে, তাতে আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় সেমিনারে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্র হাউস ফরেন রিলেশন কমিটির সদস্য কংগ্রেস ওম্যান গ্রেস মেং। বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের সফল গল্প। পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফর প্রমাণ করে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী যুক্তরাষ্ট্র। দিন দিন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও নিবিড় হচ্ছে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর বার্ষিক সভায় যোগ দিতে 4 দিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণ চায় সরকার, এমন মত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী M.A. মান্নানের। তবে তা নিশ্চিতে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরির মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি বলে মনে করেন ব্যবসায়িক নেতারা।
রাজধানী মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, MCCI ও সিপিডি নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সেমিনারে উঠে আসে এমন পর্যালোচনা। MCCI আর সিপিডির নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজন SDG বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক সেমিনারের আলোচনায় উঠে আসে দেশের মোট জনসংখ্যার অর্ধেকই তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী, যাদের বয়স 30-এর কম। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে যা সবচেয়ে বড় সম্ভাবনার দিক। আমাদের দরকার পরিষ্কার গাইডলাইন, অর্থ সহায়তা, ব্যাংক ঋণের সহজলভ্যতা, প্রয়োজন মতো ভর্তুকি, কিন্তু অনেক সময়ই তা পাচ্ছি না, যদি আমাদের রয়েছে বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী। সেমিনারে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, SDG বাস্তবায়নে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ জরুরি, যদিও তা নিশ্চিতে বিনিয়োগের নিরাপদ পরিবেশ, নতুন উদ্যোক্তা আর কর্মসংস্থান তৈরিতে সরকারের সহায়তা চান ব্যবসায়ী নেতারা। SDG বাস্তবায়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব দরকার বেসরকারি খাতেরও, কিন্তু এক্ষেত্রে এখনো অনেক কাজ করতে হবে। প্রতি বছর বাজেটের আগে আমরা বহু আলোচনা করি, সরকার আমাদের কাছে মতামত চায়, কিন্তু দুঃখের বিষয় সাম্প্রতিককালে আমাদের চাওয়াগুলো উপেক্ষিতই থাকছে। তবে শুধুমাত্র টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে নয়, সরকার দেশের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে বেসরকারি খাতের শক্তিশালী অংশগ্রহণ চাই বলেই জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমরা সবসময় বেসরকারি খাতের উন্নয়ন চাই, এজন্য ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। কর্মসংস্থান সৃষ্টি আর দারিদ্র্য দূরীকরণেও আমরা বদ্ধপরিকর। এ সময় রাজস্ব বাড়ানোর উপর জোর দিয়ে প্রতিমন্ত্রী জানান, একসময় জাতীয় বাজেট ছিল বিদেশি অনুদান নির্ভর, কিন্তু চলতি অর্থ বছরে এর পরিমাণ 1%-এরও নিচে, যা প্রমাণ দিচ্ছে বর্তমান সরকারের আর্থিক সক্ষমতা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশের উন্নয়ন বিষয়ক এক সেমিনারের আয়োজন করেছে বিশ্বব্যাংক। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে চলছে সেমিনার। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর যে হিসাবটা ছিল, বর্তমানের হিসাবটা ভিন্ন, কিন্তু খুব বেশি ভিন্ন নয়। কাজে পরিবর্তনের দিক থেকে দুটো ক্ষেত্রেই চিত্রটা মোটামুটি একই, কিন্তু সংখ্যার হিসাবটা আগে যেটা ছিল তার তুলনায় এখন অনেক কম। সেটা শুধু 2010-এর জন্য নয়, সেটা 2005-এর জন্য প্রযোজ্য, 2000 সালের জন্য প্রযোজ্য, 1995-এর জন্য প্রযোজ্য, 1991-এর জন্য প্রযোজ্য। এটার বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, এবং সেটা করতে গিয়ে যদি আপনারা কেউ ঘুমিয়ে পড়েন, আমি নাম ধরে আপনাদেরকে জাগিয়ে দেব, কারণ এটা একটু টেকনিক্যাল বিষয়। আর দ্বিতীয় যেই অংশ, সেখানে অর্থনীতি কেমন করছে, বর্তমানে মোটামুটি ভালো, তবে কিছু উদ্বেগ আছে। ব্যক্তি খাতে বিনিয়োগের যে দুর্বলতা আমরা ইদানিং নিকট অতীতে যেটা দেখেছি, সেটা কেটে ওঠেনি। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের যে প্রবাহ, সেখানে কিছু নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় আছে। সার্বিক মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে, এবং আমাদের যেই মুদ্রা বিনিময় হার প্রকৃত, যেটাকে আমরা রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট বলি, যেটা বিদেশি বাজারে বাংলাদেশ কতটা প্রতিযোগিতা করতে সক্ষম, সেইটার একটি সূচক। সেখানে কিছু নেতিবাচক প্রবণতা, অতিমূল্যায়নের প্রবণতা দেখা যাচ্ছে। স্বল্প এবং মধ্যমেয়াদে আমাদের প্রজেকশন যে স্থিতিশীলতা হয়তো বজায় থাকবে, তবে কিছু ঝুঁকি আছে, এবং সেই ঝুঁকির মধ্যে চিমিয়া অলরেডি বলেছে যে আর্থিক খাত এবং নিরাপত্তা, এই দুটো ঝুঁকি আভ্যন্তরীণ ঝুঁকি হিসাবে দেখছি। এছাড়া বিশ্ববাজারে তো কিছু ঝুঁকি আছে। বিশ্বমন্দা কত তাড়াতাড়ি কেটে উঠবে এই নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তার সাথে কিছু নতুন অনিশ্চয়তা যোগ হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের আয়োজনে বাংলাদেশের উন্নয়ন বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়েছে। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মের ছুটিতে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশি কমিউনিটিতে প্রায় 1,500 বিয়ে হয়েছে, আর এতে ব্যয় হয়েছে প্রায় 7,50,00,000 পাউন্ড। অথচ একসময় পাত্রপাত্রীকে দেশে এনে ধুমধাম করে বিয়ে দিয়ে বর কনেকে সে দেশে নিয়ে যাওয়া হতো। কিন্তু ব্রিটিশ সরকারের পোষ্য ভিসার ক্ষেত্রে নতুন শর্তারোপ এবং ভারতে ভিসা অফিস নেয়ার পর থেকে ভিসা অস্বাভাবিক কমে যাওয়ায় অভিভাবকরা এখন আর দেশে এনে তাদের ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভাবছেনই না। এখন 98% বিয়েই হচ্ছে সে দেশে। এতে আর্থসামাজিকভাবে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। নৌশাদ আহমেদ চৌধুরী তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। আমার বিয়ে হয়েছে 9 বছর হয়েছে। এখন আমি ইউকেতে যাওয়ার জন্য আমি লাইফ স্কিল ক্লাস করতেছি। যুক্তরাজ্যের পোষ্য ভিসা প্রত্যাশী এই নারীর মতো শত শত নারী পুরুষ কঠিন সময় অতিক্রম করছেন দেশে। ব্রিটিশ সরকারের ভিসা আবেদনে 18,600 পাউন্ড বেতনের সীমা নির্ধারণ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট বাধ্যতামূলক করায় এদেশে এসে বিয়ে করার হার প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। আর যাদের বিয়ে হয়েছে তারাও ইংরেজি ভাষা শিক্ষার জন্য ঘাম ঝরাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে। এই কোর্স ছাড়া যাওয়া যাবে না, এই জন্যই আমি এই কোর্স করতেছি। পাস করে আমরা সার্টিফিকেট পাওয়ার জন্য এরপরে আমরা ব্রিটিশ কাউন্সিলে আমরা ইউকে এমবেসিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো ইংল্যান্ড যাওয়ার জন্য। লিসনিং এবং স্পিকিং এই দুইটার সমন্বয়ে তারা 16 থেকে 18 মিনিটের একটা পরীক্ষা নেয় এবং ওই পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলেই তারা এমবেসিতে তাদের ইংলিশ অ্যাবিলিটিটা দেখানোর প্রমাণপত্র পেয়ে যান। আপনার ইনকাম আছে, আপনার বাড়িঘর আছে, এগুলো আপনি না দেখাতে পারলে আপনি বিয়ে করে আপনার হাজবেন্ড বা ওয়াইফকে আপনি নিতে পারবেন না। এটা একটা বিরাট ব্যারিয়ার। গত বছর বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসার প্রক্রিয়া দিল্লিতে স্থানান্তরের পর যুক্তরাজ্যের ভিসা প্রদানের হার কমে যাওয়ায় এমনিতে যুক্তরাজ্যে বসবাসরতদের মাঝে আতঙ্ক কাজ করছে। দেশ থেকে স্ত্রী বা স্বামী নিতে পারছে না, এই ভীতির জন্য ভিসা পাবে না, এই ভীতিতে সে বিবাহ পর্যন্ত করতে পারছে না। হতাশায় তারা নিমজ্জিত, তারা কিন্তু হারিয়ে যাবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দুদেশের সরকার পর্যায়ে আলোচনার উপর গুরুত্ব দিলেন যুক্তরাজ্যের এই সাংবাদিক নেতা। ব্রিটিশ গভর্নমেন্টকে বাংলাদেশ গভর্নমেন্টকে একযোগে কাজ করতে বাধ্য করার মাধ্যমেই হয়তো এই পরিস্থিতির থেকে উন্নতি করা সম্ভব হতে পারে। বর্তমানে 10 লাখ বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করছেন। সিলেট থেকে ভ্রমণ, পারিবারিক ভ্রমণ, পোষ্য বসবাসের জন্য ভিসা প্রত্যাশীদের সংখ্যা মাসে প্রায় 1000-এর মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সংস্কারের অভাবে অল্প সময়ে জনপ্রিয় হওয়া বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইকো ট্যুরিজম হারাচ্ছে তার সৌন্দর্য। বরাদ্দ না থাকায় ইকো ট্যুরিজমে বন্য প্রাণীদের খাদ্য সরবরাহ বন্ধ আছে কয়েক মাস ধরেই। এতে খাদ্যের অভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছে বেষ্টনীর মধ্যে থাকা প্রাণীগুলো। এ অবস্থায় কমছে পর্যটকের সংখ্যাও। অবশ্য বন বিভাগ বলছে শিগগিরই মিলবে বরাদ্দ। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনার সোনাকাটা ইকো ট্যুরিজম। গভীর বনে ঢুকতেই দেখা মিলবে হরিণের বেষ্টনী। তৃণভোজী প্রাণী হলেও ক্ষুধার তাড়নায় হরিণগুলো দর্শনার্থীদের দেয়া চিপস খাচ্ছে। কারণ গত প্রায় 3 মাস ধরে এ প্রাণীগুলোকে দেয়া হচ্ছে না কোনো খাবার। শুধু হরিণ নয়, এ ইকো ট্যুরিজমটিতে আলাদা আলাদা বেষ্টনীতে রাখা কুমির, মেছো বাঘ সহ সব বন্যপ্রাণীর জন্য অর্থ বরাদ্দ না থাকায় খাবার পাচ্ছে না। এদিকে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে ইকো ট্যুরিজমটি। গভীর বনে ঢোকার রাস্তাগুলোতে গাছ পড়ে বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ভেঙে গেছে রাস্তা। বনের মধ্য থেকে সমুদ্র পর্যন্ত যেতে কাঠের ব্রিজগুলোও ভেঙে পড়েছে। কুমিরের বেষ্টনীর পুকুরটি লতাপাতায় ভরে গেছে। পর্যটকদের বসার জন্য নির্মিত গোল ঘর সহ সব স্থাপনায় ময়লা আবর্জনার স্তূপ। কুমিরের যে এটা আছে এটা একদম লতাপাতা সব ভরে গেছে। এখন যে কুমির আছে কিনা এটাই বোঝা যায় না। হরিণ, এই যে শুকর, এগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, কোনো খাবার দাবারের খুব অভাব। দিন দিন এটার অবনতি হইতেছে। এটার প্রতি আসলে সরকারের সুদৃষ্টিটা নেই। অবশ্য পার্কটির দায়িত্বে থাকা বন বিভাগের এই কর্মকর্তার আশা শিগগিরই মিলবে খাবারের বরাদ্দ। সামনের যে বছর মাসগুলি, সে মাসগুলিতে আমরা বন্যপ্রাণীকে নিরবিচ্ছিন্নভাবে খাবার সরবরাহ করতে পারবো বলে আশা করতেছি। আর জেলা প্রশাসক বলছেন ইকো ট্যুরিজমটি সংস্কারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব যাতে করে রাস্তাঘাট এবং অন্যান্য ব্রিজের যে সমস্যাগুলো আছে এটা যাতে সমাধান হয়। দক্ষিণাঞ্চলের এই পর্যটন কেন্দ্রটিতে
10টি হরিণ, 3টি মেছো বাঘ, 25টি অজগর, 2টি কুমির সহ বিভিন্ন বন্য প্রাণী রয়েছে। চলতি বছরের জুন মাসে বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে খাদ্য সরবরাহ। সময় সংবাদ, বরগুনা। টেকসই প্রবৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে প্রয়োজন দক্ষ মানব সম্পদ আর সুষ্ঠু ব্যবস্থাপনা। কিন্তু বর্তমানে দেশের মোট কর্মক্ষম জনশক্তির মাত্র 10% প্রশিক্ষণপ্রাপ্ত। তাই প্রশিক্ষণের মাধ্যমে আর দক্ষ মানব সম্পদ তৈরি করা না গেলে অর্জিত প্রবৃদ্ধি ধরে রাখা হবে বড় চ্যালেঞ্জ। রোববার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এমন মতামত তুলে ধরেন বক্তারা। এ সময় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি কলেজ স্থাপনের কথা জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এর আগে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 6 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ আমরা বিদেশ থেকে লোক নিয়ে এসে আমাদের ইন্ডাস্ট্রি চালাচ্ছি। আমাদের যে এডুকেশন সিস্টেমটা আছে, এটা যেমন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটা মিটিং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই চেয়ার করছিলেন, সেখানে আলাপ হয়েছিল যে কি করে আমাদের কারিকুলামগুলোকে চেঞ্জ করে কি করে এডুকেশন সিস্টেমের মধ্যে টেকনিক্যাল স্কুলকে দাম দিতে হবে। এই সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল এবং কারিগরি মহাবিদ্যালয় ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট উপজেলা লেভেলে এটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাট রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন পাট রপ্তানি নিশ্চিত করার দাবি জানিয়েছে সরকারের কাছে। গতকাল বিজিএর নারায়ণগঞ্জ কার্যালয়ে পাট রপ্তানিকারকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সারা দেশের প্রায় 1.5 শতাধিক পাট রপ্তানিকারক অংশ নেন। এ সময় তারা পাট রপ্তানির অনুকূলে প্রণোদনা দেওয়ারও দাবি জানান। চলতি বছর দেশে বিপুল পরিমাণ পাট উৎপন্ন হলেও ব্যাংক থেকে ঋণ নবায়ন না করায় পাট কিনতে পারছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর্থিক লেনদেন প্রক্রিয়া আরো সহজ করার মাধ্যমে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে যমুনা ব্যাংক। সিলেটের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এ মত দিয়েছেন যমুনা ব্যাংকের কর্মকর্তারা। আঞ্চলিক ব্যবসায়িক উন্নয়ন এবং ব্যাংকিং খাতে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত সভায় যমুনা ব্যাংকের সিলেট বিভাগীয় অঞ্চলের শাখাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ছাড়াও আলোচনা সভায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভারতের প্রায় 65,000 মানুষ, $980 কোটি অপ্রদর্শিত অর্থ রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কর ফাঁকির বিষয়ে 4 মাসের অনুসন্ধানের পর এ তথ্য প্রকাশ করেছে অর্থমন্ত্রী অরুণ জেটলি। এছাড়াও চলতি বছরে এখন পর্যন্ত অন্তত 7 লাখ করদাতা বিভিন্নভাবে কর ফাঁকি দিয়েছেন বলেও উঠে এসেছে অনুসন্ধান রিপোর্টে। তাদের অপ্রদর্শিত আয় এবং সম্পত্তিও রয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর অপ্রদর্শিত অর্থের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করলেও দেশটিতে ব্ল্যাক মানি আর কর ফাঁকি উন্নয়নের ক্ষেত্রে এখনো অনেক বড় বাধা। ব্রেক্সিটের সিদ্ধান্তের পর ব্রিটেনের বেশিরভাগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা প্রধান কার্যালয় এবং ব্যবসা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 100টি প্রতিষ্ঠানের উপর চালানো গবেষণায় দেখা গেছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর 72টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী চাচ্ছেন ব্যবসা অন্যত্র সরিয়ে নিতে। তবে এর মধ্যে 69% প্রতিষ্ঠান বলছে আগামী বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে দেশটির অর্থনীতি। তবে ব্রিটেনের ব্যবসা পরিচালনা কঠিন হবে এই আশঙ্কা করছেন অনেকে। আর দেশের অর্থনীতি চাঙ্গা করতে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে ব্রিটিশ সরকার। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে।
সকাল থেকে এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান তিনটি সূচক রয়েছে, তিনটি সূচকে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে এগিয়ে যেতে দেখছি। সকাল থেকে লেনদেন শুরু হওয়ার পর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসই এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 4.66 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4,695 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ডিএসই সরিয়ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসই এস ইন্ডেক্স, এখানে 0.97 পয়েন্টের মতো অতিরিক্ত যোগ হয়েছে এবং অবস্থান করছে 1,124 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ডিএসই 30 ইন্ডেক্স, এখানে 4.41 পয়েন্টের মতো বেড়েছে এবং এই সূচকটি এখন অবস্থান করছে 1,780 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 157 কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 123টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 106টি প্রতিষ্ঠান, দর অপরিবর্তিত রয়েছে 70টি প্রতিষ্ঠানের। আমরা যদি টপ 20 শেয়ারের তালিকাটা দেখে নেই তাহলে টপ 20 শেয়ারের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে বিএসআরএম স্টিল। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর 106 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 104 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে, যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি 104 টাকা 2 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল। তালিকার 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এমজেএল বিডি। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 118 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ দর 118 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে, যদিও এই প্রতিষ্ঠানটি সর্বনিম্ন 117 টাকা 50 পয়সায় নেমেছে এখন পর্যন্ত দর। গতকাল এই প্রতিষ্ঠানটি 117 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছিল। তালিকার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি ফাইন রয়েছে। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ 52 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 50 টাকা 40 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে, যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি 50 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের সর্বশেষ লেনদেন কিন্তু আজকের সর্বনিম্ন দরকে স্পর্শ করেছে। তালিকার 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা যমুনা অয়েল। এই প্রতিষ্ঠানটি 195 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ দর 197 টাকা 60 পয়সায়, যদিও 193 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দরে এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে তালিকার 5 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 491 টাকা সর্বশেষ এবং 496 টাকা সর্বোচ্চ দর, যদিও 486 টাকা 30 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। তালিকার 6 নম্বরে রয়েছে অ্যাপেলো ইস্পাত। এই প্রতিষ্ঠানটি 16 টাকা 70 পয়সা সর্বশেষ এবং 16 টাকা 70 পয়সা সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে তালিকার 7 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 14 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে অবস্থান করছে। এরপরেই অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং এরপরে 9 নম্বরে ইয়াকিন পলিমার এবং 10 নম্বরে রয়েছে আমান ফিড। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার মধ্যে প্রধান 10টির অবস্থান ছিল এরকম। আবারও জানিয়ে দিচ্ছে সমর বাণিজ্যের শিরোনামগুলি। সদ্য বিলুপ্ত কুড়িগ্রামের দাসিয়ার ছড়া থেকে শুরু হলো স্মার্ট কার্ড বিতরণ, পর্যায়ক্রমে দেওয়া হবে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে। অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত অনুযায়ী ভবন নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা, অর্থের অভাবে বিপাকে 1,500 প্রতিষ্ঠান। দালাল ও বহিরাগতদের দৌরাত্মে বেশিরভাগ সরকারি হাসপাতালের বহির্বিভাগে বিড়ম্বনার শিকার রোগী ও স্বজনরা, বাণিজ্যিক উদ্দেশ্যের বিরুদ্ধে চলছে অভিযান। এবং নড়াইলের লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের যোগসাজশে জিআর টিআর সহ বিভিন্ন প্রকল্পে টাকা লুটের অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল সমর বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।